হ্যালো মুভি ফ্রিকেরা, কেমন আছেন সবাই? কেজিএফ এর কথা তো সবারই মনে আছে। আজকে নিয়ে এসেছি সেই কেজিএফ খ্যাত ডিরেক্টর প্রশান্ত নীলের নতুন মুভি সালারের স্টোরি টেলিং। ভার্দা এবং দেবা একজন অন্যজনের বেস্ট ফ্রেন্ড, একে অপরের জন্য জীবন পর্যন্ত দিতে পারবে, কিন্তু কোনো এক কারণে তারা একে অপরের শত্রু হয়ে যায়। কি সেই কারণ, সেটি জানতে পারবেন আমাদের স্টোরি টেলিংয়ে। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছে প্রভাস এবং পৃথ্বীরাজ। সিনেমার গল্পটি একটু প্যাচ লাগানো, তাই সবাইকে মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল। চলুন দর্শক, আর দেরি না করে আমরা মূল গল্পে চলে যাই। সিনেমার শুরুতে আমরা ছোট দেবা এবং ভার্দাকে দেখতে পাই। দেবার সৎ ভাই রুদ্রা তার নাক থেকে কড়া খুলে নিয়ে বলে, তুই এটির যোগ্য না। মূলত সেখানে হাত, গলা এবং নাকের কড়াগুলোকে পাওয়ার হিসেবে ধরা হতো। দেবা ভার্দার নাকের কড়া না দেখতে পেয়ে রুদ্রার কাছে গিয়ে সেটি চাইলে রুদ্রা বলে, যেদিন আমার পেলোয়ানকে হারাতে পারবে সেদিন এটি দিব। তখন বাচ্চা দেবা গিয়ে সেই বিশাল পেলোয়ানকে হারিয়ে দেয়। রুদ্রা ভয়ে ভার্দার জিনিস তাকে ফিরিয়ে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই দেবা তার মাকে বাঁচানোর জন্য দরজায় পেরেক মারছে, যাতে কেউ ভেতরে না ঢুকতে পারে। কিছুক্ষণ পর সেখানে কয়েকজন দুষ্টু লোক এসে দেবা এবং তার মাকে মারতে যায়। তখন সেখানে ভার্দা এসে তাদেরকে মারতে না করে দেয়। লোকটি বলে, আপনার বাবারই হুকুম পালন করছি, ওদের মারতেই হবে। তখন ভার্দা তার হাতের একটি কড়া খুলে দিয়ে বলে, এটি নাও, আজ থেকে তুমি সর্দার, ওদের ছেড়ে দাও। এই কড়াটি কিসের ছিল তা একটু পরে আমরা জানতে পারবো। এরপর ভার্দা দেবা এবং তার মাকে নিয়ে সেখান থেকে দূরে পালিয়ে যেতে বলে। পালিয়ে যাওয়ার আগে দেবা ভার্দাকে বলে, তুই কখনো বিপদে পড়লে আমাকে স্মরণ করবি, আমি সবসময় তোর জন্য হাজির হব। এইভাবে একটি বন্ধুত্বের সমাপ্তি ঘটে। পরের সিন কয়েক বছর পর শিফট হয়। কৃষ্ণকান্ত নামের একজন জানতে পারে তার মেয়ে আধ্যেয়া ইন্ডিয়া চলে এসেছে। একটি গ্যাং ইন্ডিয়ায় আধ্যেয়া আসার খবর পেয়ে যায়। কৃষ্ণ বেলালকে ফোন দিয়ে তার মেয়েকে বাঁচাতে বলে। বেলাল বলে, 7 বছর ধরে রামার গ্যাং তোমাকে খুঁজছে, তোমাকে না পেয়ে তারা তোমার মেয়েকে মেরে ফেলবে। কৃষ্ণ বলে, আর কোনো উপায় নেই, তাকে আসতে বলো। এরপর বেলাল একজনকে ফোন দিয়ে সব জানালে সে বেলালকে প্ল্যান জানায়। অন্যদিকে রামার সব লোক আধ্যেয়াকে তুলে আনার জন্য এয়ারপোর্টে চলে আসে। প্ল্যান অনুযায়ী বেলাল আধ্যেয়াকে তুলে আনে। এরপর তাকে আসামে এনে একজন স্কুল টিচারের বাসায় রেখে দেয়। সেই স্কুল টিচার হচ্ছে দেবার মা। এরপর সেখানে এন্ট্রি হয় এই সিনেমার প্রধান চরিত্র দেবার। মূলত আধ্যেয়ার বাবা তাকে এখানে এই জন্য এনেছিল যে, যেই গ্যাং তাকে খুঁজছে তারা ইন্ডিয়ার যেই কোনো জায়গা থেকে আধ্যেয়াকে তুলে নিতে পারবে, তবে একমাত্র দেবাই পারবে আধ্যেয়াকে বাঁচাতে। তাই কৃষ্ণ আধ্যেয়াকে কৌশলে দেবার কাছে নিয়ে আসে। এখানে দেবার মা একটু রকচটা ধরনের। অন্যদিকে দেবা একদম শান্ত হয়ে গিয়েছে। তাকে কেউ উল্টাপাল্টা বললেও সে কিছু বলে না, সে বাচ্চাদের সাথে খেলাধুলা করে। যদিও এখানে ব্যাক স্টোরি থাকায় দেবা কেন শান্ত হয়ে গিয়েছে তা একটু পরেই আমরা জানতে পারবো। এক সিনে দেবা সন্ধ্যা 6টার পর বাড়িতে ফেরার পর তার মা তার সাথে চেঁচামেচি করে। সে বলে, তোমাকে কতবার বলেছি 6টার আগে বাড়িতে ফিরতে। দেবা নত হয়ে বলে, আর হবে না মা। সেই রাতে খাওয়ার জন্য হাত ধুতে গেলে দেবা তার হাতে রক্ত দেখতে পায়। তখন দেবার আগের কাহিনী মনে পড়ে যায়, যার ডিটেলসে আমরা একটু পর জানতে পারবো। একদিন আধ্যেয়া একা একা বাজারে গেলে কিছু লোক তাকে ডিস্টার্ব করে। দেবার লোকগুলোকে কিচ্ছু বলে না। তখন সেখানে পুলিশ চলে আসায় আধ্যেয়া বেঁচে যায়। দেবার এসব ভীতু স্বভাবের কারণে আধ্যেয়া তাকে পছন্দ করে না। অন্যদিকে রামা এবং তার লোকেরা আধ্যেয়াকে হন্যে হয়ে খুঁজতে থাকে। এরপর আমরা সেখানে একজন ইংরেজকে দেখতে পাই। সে একজন ইন্ডিয়ানের সাথে ডিল করে যে তার ট্রাক ভর্তি বন্দুক পুলিশ থেকে বাঁচিয়ে ইন্ডিয়া থেকে নেপাল পৌঁছে দেবে। ইন্ডিয়ান লোকটি কিছু লোক হায়ার করে, তারা ট্রাকটির গায়ে একটি সিল মেরে দিয়ে যাত্রা শুরু করে। তখনই সেখানে পুলিশের রেড পড়ে। তবে পুলিশ যখনই ট্রাকের গায়ে সেই সাইন দেখতে পায়, তারা ভয়ে ট্রাকগুলোকে ছেড়ে দেয় এবং তারা পুরো দেশের পুলিশকে অ্যালার্ট করে দেয় যে সাইনযুক্ত সেই ট্রাকগুলোকে যাতে ছেড়ে দেওয়া হয়। সাইনটি কিসের ছিল তা একটু পরেই আমরা জানতে পারবো। পরের সিনে কিছু বাচ্চা ছেলে দেবার সাথে জন্মদিন পালন করতে আসে। তারা কেক কাটার জন্য দেবার হাতে একটি প্লাস্টিকের চাকু দেয়। দেবার হাতে চাকু দেখে তার মা ভয় পেয়ে সেই প্লাস্টিকের চাকুটি নিয়ে নেয়। অন্যদিকে দেবার এলাকার গ্যাংয়ের কাছে আধ্যেয়ার ছবি চলে আসে। তারা রামার গ্যাংকে সেই এলাকার ঠিকানা দিয়ে দেয়। রামার গ্যাং আধ্যেয়াকে আনার জন্য লোক পাঠায়। অন্যদিকে আধ্যেয়া দেবাকে খাবার দিতে গেলে সেখানে রামার গ্যাং এসে আধ্যেয়াকে তুলে নিয়ে যেতে থাকে। দেবার মা এসে উপায় না পেয়ে দেবাকে বলে, আমি আমার কসম তুলে নিচ্ছি, যেভাবেই হোক আধ্যেয়াকে উদ্ধার করো। এরপরে আমরা দেবার আসল রূপ দেখতে পাই। যাকে আমরা এতক্ষণ শান্ত দেবা ভাবতাম, তার ভায়োলেন্স দেখে সবাই অবাক হয়ে যায়। মূলত দেবা তার মাকে কথা দেওয়ায় এতদিন সব ভায়োলেন্স থেকে দূরে ছিল। দেবা আধ্যেয়াকে উদ্ধার করে। তখন বেলাল এসে দেবার মাকে বলে, এই সব কিছু আমার জন্য হয়েছে, আমি ভেবেছি আধ্যেয়া আপনার কাছেই সেফ থাকবে। দেবার মা বলে, এত বছর দেবাকে আমি লুকিয়ে রেখেছি, গ্রাম থেকে গ্রামে ওকে নিয়ে ঘুরেছি, যাতে ওরা ওর দেখা না পায়।
কিন্তু আজ সব শেষ হয়ে গেল। সে দেবাকে নিয়ে সেই গ্রাম ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। অন্যদিকে রামার গ্যাংয়ের বন্ধুকে ডেলিভারি দিতে যাওয়া লোকগুলোকে দেবার গ্রামে গিয়ে আধ্যেয়াকে তুলে আনতে বলা হয়। তারা সেই গ্রামের দিকে যেতে থাকে। আধ্যেয়াকে রেখে দেবাকে নিয়ে তার মা গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। তখনই সেখানে রামার ট্রাক ভর্তি গ্যাং এসে আধ্যেয়াকে তুলে নেয়। এই সব কিছু দেবার মা দেখতে পেয়ে অনুসূচিত হয়। সে দেবার গাড়ি থামিয়ে আবারও আধ্যেয়াকে বাঁচাতে বলে। তখন দেবা সেই ট্রাকগুলোর উপর হামলা করে যেগুলোর মধ্যে সিল মারা ছিল। ইংরেজ লোকটি ইন্ডিয়ান লোককে বলতে থাকে, তুমি বলেছিলে এই ট্রাকগুলোকে কেউ আটকাবে না, তাহলে এটি কি? তখন ইন্ডিয়ান লোকটি বলে, এই দেবাই এসব সিল বানিয়েছে। তখন আমরা দেবার ক্ষমতা সম্পর্কে কিছুটা আন্দাজ করতে পারি। রামা বলতে থাকে, আমি জানতাম আধ্যেয়াকে আটকালে দেবা আসবে। দেবাকে বের করার জন্যই এই সব কিছু করতে হয়েছে। সে এই সিল আটকে দিয়েছে। এটি কোথাকার সিল তোমরা কি জানো? এটি খানসারের সিল। খানসার সম্পর্কে একটু পরে আমরা জানতে পারবো। এর পরের সিন খানসারে আসলে সেখানে রাজা এবং দেবার ছোটবেলার বন্ধু ভারদারাজ মান্নারকে দেখানো হয়। তার লোক এসে তাকে বলে সিলকে কেউ থামিয়ে দিয়েছে। ভারদা বলে, আমি জানি এটি দেবার কাজ। অন্য সিনে বেলাল আধ্যেয়াকে বলতে থাকে, খানসার অনেকের গল্প বদলে দিয়েছে, তবে খানসারের কাহিনী তখন বদলেছে যখন দেবা আর ভারদা শত্রু হয়ে গিয়েছে। তখন আমরা বুঝতে পারি এতদিন দেবাকে নিয়ে তার মা কেন পালিয়ে বেড়াতো। অন্যদিকে আধ্যেয়া কিছুই বুঝতে পারছিল না। সে বেলালকে জিজ্ঞেস করতে থাকে তাকে কেন উঠিয়ে আনা হয়েছে আর দেবার আসল পরিচয়ই বা কি। তখন বেলাল বলে, কিছু কাহিনী দেখে ভয় লাগে আর কিছু কাহিনী শুনে ভয় লাগে, আর এই কাহিনী চিন্তা করলেই ভয় লাগে। এরপর বেলাল কাহিনী বলতে থাকলে আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। এই সব কিছুর শুরু হয়েছিল 1000 বছর আগে। একদল দুর্ধর্ষ ডাকাত ছিল। তারা যেই গ্রামে যেত সেখানকার সবকিছু লুটপাট করে পুরো গ্রাম জ্বালিয়ে দিত। লুট করা মালামাল তারা খানসারে নিয়ে আসতো। খানসার ছিল সেই সব ডাকাতদের আস্তানা। ডাকাতদের 3টি গ্রুপ ছিল, একটি হচ্ছে মান্নার, আরেকটি হচ্ছে সরিয়াঙ্গা এবং অন্যটি ঘানিয়ার। এই ডাকাতেরা এতটাই পাওয়ারফুল ছিল যে 1974 সালে ব্রিটিশরা যখন পুরো ইন্ডিয়া শাসন করেছিল তখনও তারা খানসারে ঢুকতে পারেনি। ডাকাতেরা সবাইকে মেরে নাশ করে দিত। দেশভাগের পর সরকার খানসারকে কন্ট্রোলে আনার চেষ্টা করেছে। তখন মান্নারের প্রধান শিব মান্নার সরকারের অনেকজন মন্ত্রীকে মেরে দেয় এবং সরকারকে খানসারের দিকে নজর না দেওয়ার হুকুম দেয়। পুরো দেশ সরকারের নিয়মে চললেও একমাত্র খানসার তাদের নিজের নিয়মে চলতো, এমনকি তারা সরকারকেও চালাতো। এরপর শিব মান্নার খানসারের লিডার হয়ে যায়। সে খানসারের অনেক উন্নতি করে। খানসারের একটি আলাদা মিলিটারি বানায়। সে খানসারের জন্য আলাদা একটি নিয়ম বানায় যাকে বলা হয় নিবন্ধন। সে খানসারকে ডেমোক্রেটিক ব্যবস্থার অধীনে নিয়ে আসে। শিব মান্নার একটি পার্লামেন্ট বানায়। সে পুরো খানসারকে 101 ভাগে ভাগ করে। এরপর সে তার পার্লামেন্টে 3 ধরনের ভোট ব্যবস্থা জারি করে, একটি কাপার, অন্যটি সর্দার এবং শেষেরটি কর্তা। এই 3 জনের জন্য আলাদা আলাদা হাতকড়া বানানো হয়। পুরো পার্লামেন্টে 66 জন কাপার ছিল, সর্দারের সংখ্যা ছিল 8 জন এবং কর্তার সংখ্যা ছিল 1 জন। সব কাপার একটি করে ভোট দিতে পারত, তাই তাদের হাতে একটি করে কড়া দেওয়া হতো। অন্যদিকে একজন সর্দার 3টি করে ভোট দিতে পারত, তাই তাদের হাতে ছিল অন্য একটি ভারী কড়া। শেষে আসে কর্তা। সে একাই 15টি ভোটের মালিক, তাই তার হাতের কড়াটি ছিল সবচেয়ে ভারী। এই সিস্টেমের প্রধান শিব মান্নার। সে একাই 15টি ভোটের মালিক। এই সিস্টেম নিয়ে সবাই খুশি ছিল, কারণ শিব মান্নার খুব ভালোভাবে খানসারের দেখাশোনা করত। তবে কিছুদিন পর শিব মান্নার মারা গেলে পুরো পার্লামেন্টের ভোটে সরিয়াঙ্গা গ্রুপের নেতা খানসারের প্রধান নেতা হয়। তবে শিব মান্নারের ছেলে রাজ মান্নারের এটি পছন্দ হয়নি, কারণ সে চাচ্ছিল তার বাবার পর সে নিজেই খানসারের প্রধান হবে। তাই সে সরিয়াঙ্গা গ্রুপের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তার লোকদের হুকুম দেওয়া হয় যে তারা যাতে সরিয়াঙ্গা গ্রুপের সব মানুষদের মেরে ফেলে, কারণ সরিয়াঙ্গা গ্রুপের একজনও যদি বেঁচে যায় তাহলে তাদের প্রতিশোধ হবে ভয়ঙ্কর। রাজমান্নারের কথা মতো তার লোকেরা এক রাতে সরিয়াঙ্গা গ্রুপের সবাইকে মেরে ফেলে। এরপর রাজমান্নার খানসারের কর্তা হয়ে যায়। প্রথমে সে ঘানিয়ার গ্রুপের 5 জনকে সর্দার বানায়, যার মধ্যে ছিল বালি, পুরুং, চিকা, রাঙ্গা এবং নারাং। কেউ যাতে তার বিরুদ্ধে লড়তে না পারে তার জন্য সে তার পরিবারের সদস্যদের পার্লামেন্টের বড় পোস্ট অর্থাৎ সর্দার বানিয়ে দেয়, যার মধ্যে ছিল তার প্রথম স্ত্রীর ভাই ওম। এর পরের জন ছিল তার প্রথম স্ত্রীর মেয়ের জামাই ভারোয়া এবং অন্যজন ছিল তার প্রথম স্ত্রীর ছেলে রুদ্রা। তবে সে তার দ্বিতীয় স্ত্রীর 2 ছেলেকে কোনো পোস্ট দেয়নি। পরের সিনে রাজা মান্নার জানায় তাকে খানসারের বাইরে যেতে হবে। তখন তার প্রথম স্ত্রীর মেয়ে রামা এসে বলে, তোমার যেতে হবে না, আমি যাব। রাজমান্নার জানায় অনেকে খানসারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাকে সেটা জানতে হবে। আমি না আসা পর্যন্ত খানসারের দায়িত্ব তোমার। রামা সেখান থেকে চলে আসলে ভারোয়া রাজমান্নারকে জিজ্ঞেস করে, আপনি কি ভারদাকে এখনো মাফ করেননি? মূলত ভারদা যখন ছোট ছিল তখন রাজমান্নার তাকে সর্দার বানিয়েছিল। তবে ভারদা দেবাকে বাঁচানোর জন্য
তার হাতকড়া অন্য একজনকে দিয়ে দেয়, যেটি মুভির প্রথমে আমরা দেখেছি। ভার্দার এই কাজ রাজমান্নার পছন্দ করেনি, তাই এখন পর্যন্ত সে ভার্দাকে কোনো পোস্ট দেয়নি। তবে সে যখনই তার বাবা শিব মান্নারকে দেখতে পায় তখনই তার ভার্দার কথা মনে পড়ে, কারণ ভার্দাকে দেখতে তার বাবার মতো। আর সে তার সব ছেলে মেয়েদের মধ্যে ভার্দাকে সবচেয়ে বেশি কর্তা হয়ে রাজমান্নার খান স্যারের কিছু নিয়ম পরিবর্তন করে, যার মধ্যে একটি ছিল কেউ যদি কর্তাকে মেরে তার ক্ষমতা নিতে পারে তাহলে সেই খান স্যারের কর্তা হবে, অর্থাৎ যার যত শক্তি সে ততদিন কর্তা থাকবে। তবে 25 বছর রাজমান্নার একাই রাজত্ব করে, তার ভয়ে কেউ তাকে মারার কথা ভাবেনি। পরের সিনে রাজমান্নার পার্লামেন্টে এসে ঘোষণা দেয় যে তারপরে খান স্যারের কর্তা হবে ভার্দা। সে রাঙ্গাকে তার সিটি ভার্দার জন্য ছেড়ে দিতে বলে। সে আরো বলে বাইরের কাজ শেষে সে যখন ফিরে আসবে তখনই সে ভার্দাকে কর্তা বানাবে। এরপর রাজমান্নার খান স্যারের বাইরে চলে যায়। তখন ভারোয়া তার আসল রূপ দেখায়। সে রাঙ্গার কাছে গিয়ে বলে, রাজমান্নার তোমার সিট কেড়ে নিয়ে খুব খারাপ করছে। সেখানে আমরা জানতে পারি রাঙ্গা সেই লোকের ছেলে ছিল যাকে ভার্দা ছোটবেলায় সরকারের করা দিয়ে তার বন্ধু দেবাকে বাঁচিয়েছিল। ভারোয়া বিভিন্নভাবে রাঙ্গাকে রাগিয়ে দেয়। এরপর সে বলে তোমার সর্দার পদ বাঁচাতে হলে রাঙ্গাকে মেরে ফেলতে হবে। সে তার আর্মি এক করতে থাকে। তখন আমরা জানতে পারি রাজমান্নারের সিদ্ধান্তের কারণে রুদ্রাও ভার্দার উপর ক্ষেপে আছে, কারণ রাজমান্নারের বড় ছেলে সে। কিন্তু রাজমান্নার তাকে কর্তা না বানিয়ে ছোট ছেলেকে কর্তা বানানোর সিদ্ধান্ত নিয়েছে। সেও ভার্দাকে মারার প্ল্যান করে এবং রাঙ্গা এবং রুদ্রা মিলে তাদের আর্মি নিয়ে ভার্দাকে মারতে যায়। এই অন্যদিকে রাঙ্গা ভার্দার সব লোককে মেরে ভার্দাকে বাড়ির বাইরে এনে যখনই মারতে যাবে তখনই খান স্যারের ঘন্টা বেজে ওঠে। তখন আমরা জানতে পারি ঘন্টা বাজানো মানে হচ্ছে সিজ ফায়ার, অর্থাৎ যুদ্ধবিরতি, যেটি খান স্যারের কর্তা ডিক্লেয়ার করতে পারবে। ঘন্টা বেজে যাওয়ায় রাঙ্গা ভার্দাকে মারা থেকে বিরত থাকে। এরপর মিটিং ডাকা হলে রামা রুদ্রাকে জিজ্ঞেস করে তুমি এসব কেন করছো। রুদ্রা বলে এইটাই খান স্যারের নিয়ম, যে যত শক্তিশালী হবে তার পাওয়ার দিয়ে সেই খান স্যারের কর্তা হতে পারবে। তবে রামা জানতো যা হচ্ছে তাতে রাজমান্নার খুশি হবে না, তাই ভার্দাকে সে অপছন্দ করা সত্ত্বেও সিজ ফায়ার জারি রাখে। তখন ভার্দার সব শত্রু বলে খান স্যারের ভোটিং সিস্টেম আছে, 9 দিন পর আবার ভোট হবে, সিজ ফায়ার থাকবে নাকি থাকবে না সেটি ভোটিং দিয়ে ঠিক করা হবে। এরপর রুদ্রা এবং রাঙ্গা ভোটিংয়ের জন্য পার্লামেন্টের বেশিরভাগ লোককে দলে ভিড়িয়ে ফেলে যাতে সিজ ফায়ার ক্যান্সেল করতে পারে এবং ভার্দাকে মারতে পারে। যখন তারা সিজ ফায়ার ক্যান্সেলের জন্য ভোট আদায় করে ফেলে তখন তারা রাশিয়া সাইবেরিয়া থেকে নিজেদের আর্মি বানিয়ে আনে, কারণ খান স্যারের সব আর্মিদের পাওয়ার কর্তার হাতে। সে না চাইলে কোনো আর্মি তাদের পক্ষে যাবে না, তাই তারা হাই টেকনোলজির বন্দুক কামান সহ ভয়ঙ্কর আর্মি বানায় যাতে ভার্দাকে মারতে গেলে কেউ বাধা না দিতে পারে। এই সব কিছু ভার্দা এবং তার ভাই সহ বাকি সদস্যরা দেখে। তখন তারা বুঝতে পারে তাদেরকে 9 দিন পর বেঁচে থাকতে হলে নিজেদের আর্মি বানাতে হবে। তখন ভার্দার কাছে তার ছোট ভাই এসে জিজ্ঞেস করে আমাদের আর্মি কোথায়। তখন ভার্দা খান স্যার থেকে বের হয়ে গুজরাটের ছোট একটি গ্রামে যায়। এরপরই সেখানে সে তার বেস্ট ফ্রেন্ড দেবা এবং তার মায়ের সাথে 25 বছর পর দেখা করে। সে দেবাকে জানায় তার সাহায্য লাগবে। দেবা ভার্দার সাথে যেতে রাজি হয়ে যায়, কারণ সে ছোটবেলায় প্রমিস করেছিল ভার্দার কোনো বিপদ হলে দেবা যেই কোনো মূল্যে তাকে উদ্ধার করবে। দেবা ভার্দার সাথে খান স্যারে চলে আসে। ভার্দার লোকেরা তার উপর নারাজ। অন্য সবাই বিশাল বিশাল টিম নিয়ে আসলেও ভার্দা শুধু একজনকে নিয়ে এসেছে। এই একজনকে নিয়ে তারা কিভাবে লড়াই করবে। ভার্দা দেবাকে খান স্যারের গেটে এন্ট্রি করায়। তখন গেটের লোকেরা তাকে দেখে মজা নেয়। ও তো উঁচু দেওয়াল দেখেই ভয় পেয়ে গেছে, ও কিভাবে ভার্দাকে বাঁচাবে। তখন দেবা বলে উঁচু দেওয়াল শুধু ভেতরের মানুষকে আটকানোর জন্য বানায় না, বাহির থেকে কেউ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে তার জন্য বানায়। ভার্দার ভাই দেবাকে দেখে রেগে যায়। সে ভার্দাকে বলে ওর জন্যই তুমি তোমার সর্দারের পদ হারিয়েছিলে, ওকেই কেন আবার নিয়ে আসলে। অন্যদিকে আমরা নারায়ণকে দেখতে পাই। সে তার ছেলে বিষ্ণুকে বলে আমার পরে তোমাকেই সর্দারের দায়িত্ব নিতে হবে, তুমিই আমার চেয়ার সামলাবে। সেখানে রুদ্রার একজন লোক এসে বিষ্ণুকে জানায় রুদ্রা তাকে ভার্দার ঘুম হারাম করতে বলে দিয়েছে। এরপর বিষ্ণু ভার্দার কাছে যায়। সে তাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতে থাকে। তার সামনে থেকে ছোট ছোট মেয়েগুলোকে তুলে নিয়ে যা ইচ্ছা করতে থাকে। তবে সিজ ফায়ার থাকায় ভার্দা তাকে কিছুই বলে না। তবে এই সব কিছু দেখে দেবা ঠিক থাকতে পারে না। সে যতবারই সবাইকে থামাতে যায় ভার্দা তাকে মিনতি করে আটকায়, কারণ সে জানে দেবা একবার শুরু হয়ে গেলে তাকে কেউ থামাতে পারবে না। তবে ভার্দা বেশিক্ষণ দেবাকে আটকে রাখতে পারে না। সেদিনও বিষ্ণু দেবাকে অপমান করে এবং তার সামনে গিয়ে ছোট একটি মেয়েকে তুলে নিয়ে যাচ্ছিল। সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকলেও দেবা পারেনি। সে এক এক করে বিষ্ণুর সব লোককে মেরে দেয়। এটি দেখে ভার্দার ভাই বলে দেবাকে আটকাও, একবার ও বিষ্ণুকে মেরে ফেললে হানসারের সবাই আমাদের শেষ করে দিবে। তখন ভার্দা বলে যতক্ষণ বিষ্ণুর শ্বাস বন্ধ না হবে ততক্ষণ দেবাকে কেউ থামাতে পারবে না। এরপর দেবা বিষ্ণুকে মেরে দেয়। সিজ ফায়ারের মধ্যে খুন খারাপা করায় মান্নার আর্মি দেবা সহ তাদের সবাইকে খানসারের জেলে আটকায়।
খান স্যারের সবার কাছে বিষ্ণুর মৃত্যুর খবর পৌঁছে যায়। রামা তার মামাকে বলে সিজফায়ার রেখেছি ভারদাকে বাঁচানোর জন্য, তাহলে ভারদা কেন এই কাজ করলো? তার মামা বলে ভারদা করেনি, নতুন ছেলেটি করেছে। নিবন্ধন অনুযায়ী এর শাস্তি কি হবে নারাং ঠিক করবে। রামা নারাংকে বোঝায় যে এই সব ভারদা করেনি, নতুন ছেলেটি করেছে, তাই সে যাতে ভারদাকে কিছুই না করে। অন্যদিকে রুদ্রা নারাংকে বোঝায় সবকিছুর জন্য ভারদাই দায়ী। শাস্তির দিন দেবা এবং বারদাকে একসাথে আনা হয়। নারাং বিশাল একটি কাটারি নিয়ে বারদার দিকে এগিয়ে যেতে থাকে। দেবা গিয়ে নারাংকে আটকায় আর বলতে থাকে সে যাতে বারদাকে কিছু না করে, সবকিছু সে করেছে। নারাং তার কথা না শুনে বারদাকে মারতে গেলে দেবা নারাংয়ের গলা কেটে দেয়। সেখানে উপস্থিত সবাই এটি দেখে ভয় পেয়ে যায়। তাদের আবারও জেলে আটকানো হয়। দেবা বারদাকে বলে নারাংকে আমি বারবার বলেছিলাম তোকে টাচ না করতে, সে আমার কথা শুনেনি, তাই তাকে মেরে দিয়েছি। তখন বারদা বলে আমি জানতাম তুই আসলে এমন কিছুই হবে, তাই প্রথমে তোকে আনতে চাইনি, কিন্তু তোকে না এনে পারলাম না। পরের সিনে রামা বলতে থাকে বাবার কি এমন ইম্পর্টেন্ট কাজ পড়ে গেল যে সে আমার ফোন ধরছে না। বাবা না আসলে সিজফায়ারের ভোটে আমরা জিততে পারবো না। রুদ্রা সিজফায়ার ভেঙে বারদাকে মেরে ফেলবে। এরপরে ভোটের দিন চলে আসে। সেখানে ভোটের নিয়ম হচ্ছে সব সর্দার এবং কাপার তাদের হাতের কড়া খুলে একটি পাল্লাতে রাখবে, যেই পাল্লার অংশ ভারী হবে সেটি জয়ী হবে। রুদ্রার প্ল্যান মতো সিজফায়ার ভেঙে ফেলার জন্য বেশি ভোট পড়তে থাকে। তখন রাজমান্নার অর্থাৎ কর্তা চলে আসে। সে তার 15 ভোট সিজফায়ার রাখার জন্য দেয়। তখন পাল্লা সমান সমান হয়ে যায়। ভারদার ভোট যেখানে পড়বে সেটি জয়ী হবে। রাজমান্নার ভাবতে থাকে ভারদা সিজফায়ার টিকিয়ে রাখার জন্য ভোট দিবে, কারণ সিজফায়ার টিকে গেলেই কেউ তাকে মারতে পারবে না আর সে কর্তা হয়ে যাবে। তবে ভারদা গিয়ে সিজফায়ার ভাঙার অংশে ভোট দেয়, যার ফলে সিজফায়ার ভেঙে যায়। এটি দেখে রাজমান্নার শকড হয়ে যায়। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ভারদা আগে থেকেই দেবার সাথে প্ল্যান করে এসেছে। তারা আর লুকিয়ে লুকিয়ে কর্তা হতে চায় না, তাই সে সিজফায়ার ভেঙে যারা যারা তাকে মারতে চায় সবাইকে মেরেই সে কর্তা হবে। এরপরে সিন বর্তমানে আসলে রাঙা গিয়ে রুদ্রাকে বলে আমি ভারদাকে মারবো। পরের সিনে খান স্যারের জেলে দেবা এবং ভারদা সহ তাদের সব লোককে মারার প্রস্তুতি চলতে থাকে। তখন রাঙ্গা এসে ভারদাকে ধরে নিয়ে গিয়ে অন্য একটি আলাদা জায়গায় আটকায়। এরপর সে তার জানোয়ার বাহিনীগুলোকে ছেড়ে দেয়, যাদেরকে বছরের পর বছর ড্রাগস দিয়ে জানোয়ার বানানো হয়েছে। অন্যদিকে দেবা তাদেরকে মারতে আসা সবাইকে একে একে মারতে থাকে। ভারদা জানোয়ার বাহিনীকে মারতে মারতে হাঁপিয়ে গেলে দেবা সেখানে গিয়ে তাদেরকে মারতে থাকে। দেবার ভয়ঙ্কর রূপ দেখে রাঙা ভয় পেয়ে যায়। তখন ভারদা বলে তুই ড্রাগস দিয়ে তোর লোকদের পাগল বানিয়েছিস, আর দেবা তোর জন্ম থেকেই পাগল। এরপর দেবা আর ভারদা মিলে একে একে রাঙা সহ তার সকল লোকদের মেরে দেয়। অন্য সিনে রামা রাজমান্নারকে জিজ্ঞেস করে সে কি এমন জরুরি কাজে খানসারের বাহিরে গিয়েছিল। রাজমান্নার বলে আমি জানতে পারি খানসারের ভেতর থেকে কেউ একজন অনেক বন্দুক এবং বোমার অর্ডার দিয়েছে, আর সে হচ্ছে ঘানিয়া গ্রুপের বালি। সেও খানসারের ক্ষমতা দখল করার জন্য বিশাল বাহিনী বানিয়েছে। এরপর রাজমান্নার একজনকে ধরে এনে জিজ্ঞেস করে ভারোয়া কোথায়। তখন রামা জিজ্ঞেস করে ভারোয়া কি করেছে। রাজমান্নার বলে তুমি জানো আমি এত বাহিনী কেন বানিয়েছি, এত উঁচু উঁচু দেওয়াল কেন বানিয়েছি? আমার ভয় ছিল তাদের মধ্যে কেউ জীবিত হবে, আর এখন তাই হয়েছে। ভারোয়া মান্নার গ্রুপের কেউ না, সে শরিয়াঙ্গা গ্রুপের সিপাহী। এরপর রাজমান্নার তার ধরে আনা লোকটিকে জিজ্ঞেস করলে সেই লোকটি বড় একটি টুইস্ট সামনে আনে। সে বলে আমি শরিয়াঙ্গা গ্রুপের লোক, যাদের লিডারকে মেরে তুমি কর্তা হয়েছ। মূলত রাজমান্নার যখন শরিয়াঙ্গা গ্রুপের লোকদের মারতে থাকে তখন তারা কিছু বাচ্চাকে লুকিয়ে ফেলে। বেঁচে যাওয়া বাচ্চারাই বড় হয়ে বিশাল শরিয়াঙ্গা গ্রুপ বানিয়ে ফেলেছে। রামার হাজবেন্ড ভারোয়া একজন শরিয়াঙ্গা। এই মূলত পুরো পার্লামেন্টে একের পর এক ষড়যন্ত্র করে আনসারকে বিভক্ত করে ফেলেছে, যাতে শরিয়াঙ্গারা আবারও ক্ষমতায় ফিরতে পারে আর রাজমান্নারকে মারতে পারে। সে আরও বলে তোমার লোক যখন আমাদের নেতার ওয়াইফ এবং বাচ্চাকে মারতে যায় তখন তারা তাকে মারতে পারেনি, তারা বেঁচে গিয়ে অন্য জায়গায় চলে যায়। এরপর আমরা জানতে পারি শরিয়াঙ্গা গ্রুপের লোকটি যেই বাচ্চার কথা বলছে সেই হচ্ছে দেবা। মুভির প্রথম সিনেই আমরা দেখতে পাই ভারদা দেবা এবং তার মাকে মান্নার বাহিনী থেকে বাঁচিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। অর্থাৎ দেবার বাবাকে তারই সবচেয়ে কাছের প্রিয় বন্ধুর বাবা রাজমান্নার মেরে ফেলেছিল, আর সেই দেবাই এখন বড় হয়ে খানসারের তাণ্ডব চালাচ্ছে। এইটি শুনতে পেয়ে রামা পুরো খানসারের রেড অ্যালার্ট জারি করে দেয়। কাহিনী বর্তমানে আসলে আধ্যেয়া অবাক হয়ে বলে পুরো খানসারের লোক একে অপরকে মেরে কর্তা হতে চায়। অন্যদিকে শরিয়াঙ্গা গ্রুপ মান্নার গ্রুপকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়, আর এইদিকে দেবা ভারদাকে পুরো খানসারের ক্ষমতা দেওয়ার ওয়াদা করেছে। এরপর কি হবে? আর এখানেই সেকেন্ড পার্টের ললিপপ দেখিয়ে সিনেমাটির সমাপ্তি ঘটে। তো দর্শক, কেমন লাগলো আমাদের স্টোরি টেলিংটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলের পাশে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।